যমুনার ভাঙনের কবলে পড়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের চরাঞ্চলের 4 গ্রামে এই ভাঙনের প্রকোপ বেশি। গত কয়েকদিনের টানা ভাঙনে শত শত বিঘা ফসলি জমি নদীতে মিশে গেছে। হুমকির মুখে পড়েছে সরকারি আশ্রয় প্রকল্পের বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। মুমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহ ধরে বেড়েছে যমুনার পানি, তারপর কিছুটা কমেছে। পানি বৃদ্ধি আগের চেয়ে কমলেও এখন বেড়েছে ভাঙন। জামালপুরের সরিষাবাড়ির পিংনা ইউনিয়নেই ভাঙন বেশি। নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া ও কাঁঠালতলা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই ভাঙনে। এর মধ্যে নদী তীরবর্তী এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও বেশ কিছু পরিবারের ভিটেমাটি নদী গর্ভে তলিয়ে গেছে। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয় প্রকল্পের বসতবাড়ি। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেবার দাবি তুলেছেন ভুক্তভোগীরা। গত 15 দিনের মধ্যে মনে করেন যে 2 বিঘা সম্পদ গেছে গা, আরো মনে করেন যে যা আছে ভাঙতেছি। 10 বার বাড়ি ভাঙছি, আবার এই আবার যে নদী যে আবার যে নদী যে কাছে আসলো, আমি কেবল হইরে আমি কেবল চলবো এখন চলবার নিয়ে জোরজমা ব্যাপারে আবার বসত করে কিছু বাঁচি। সেই জোরজমা যদি ভেঙে যায় তাহলে আমাদের বাঁচার পথ আছে। আমাদের বাপদাদার সম্পদ, বাপদাদার ভিটা এই মাটি চলে গেলে আমাদের এই দুঃখের সীমা নাই। আমরা আসলে সরকারের কাছে কোনো অনুদান চাই না। আমরা চাই এই নদীটা শাসন হোক, নদী সুন্দর একটা খনন কাজের মাধ্যমে একটা গতি নির্ধারণ করা হোক, যাতে আমরা আমাদের বাপদাদার ভিটায় দীর্ঘ যাবৎ বসবাস করে খেতে পারি, থাকতে পারি। ভাঙনের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা অতি শীঘ্রই যাতে ভাঙন রোধ করা যায় সে উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করবো এবং জিরো ব্যাগ সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করব। উপজেলার চরাঞ্চলের 4 গ্রামে 10 থেকে 12 হাজার মানুষ বসবাস করেন। হাসান আহমেদ, 71। পদ্মায় পানি বেড়ে মানিকগঞ্জের পাটুরিয়ার ফেরি ও লঞ্চঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। এতে যাত্রী ও যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। বাড়ছে দুর্ভোগ। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত জিও ব্যাগ দিয়ে সংযোগ সড়ক উঁচু করা হচ্ছে। পানি বাড়া অব্যাহত থাকলে ঘাট সরানোর কাজও শুরু করা হবে। রনিমিয়ার ছবিতে মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। গত কয়েকদিন ধরে বাড়ছে পদ্মার পানি, আর এতেই তলিয়ে যায় পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। ব্যাহত হয় যাত্রী ও যানবাহন পারাপার। একই অবস্থা ফেরিঘাটেও। 5 নম্বর ঘাটের পন্টুন ডুবে যাওয়ায় পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর 3 নম্বর ঘাটের সংযোগ সড়ক পিচ্ছিল থাকায় যানবাহন উঠানামা করতে পারছে না। শুধুমাত্র 4 নম্বর ও 2 নম্বর ঘাট দিয়ে পারাপার করা হচ্ছে, যে কারণে ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালকরা। 3টের মধ্যে 4 নম্বর ঘাটটাই একটু ভালো আছে। প্রশাসন যদি কাজগুলা যদি বর্ষা পানি বাড়ার আগে যদি কাজগুলা করে ফেলায় তাহলে ঘাটে আর কোনো সমস্যা হয় না। আমার একটাই কথা যে কর্তৃপক্ষের কাছে যে অবশ্যই যে এটা দেখে সব ঘাটগুলো যেন ঠিক মতো মেরামত করে, তাতে মানুষের ভোগান্তি না হয়। দীর্ঘ পরিকল্পনা করে যদি ঘাটগুলো ভালো করে বাধ্যের সাথে দিত তাহলে আমার ভোগান্তিও কমতো এবং যাতায়াত পারাপার যারা হয় তারাও স্বস্তি পেত। লঞ্চ পারাপারের যাত্রীরা জানান, সংযোগ সড়কে পানির মধ্য দিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। পানি আরও বেড়ে গেলে যাতায়াত বন্ধ হয়ে যাবে। এখন তো যেতে পারছি, পানি উঠলে এটা ভরে চলে গেলে আমরা যেতে পারবো না। রাস্তার উপরে বস্তা ফেলানো হয়েছে, এখন যাত্রীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, কিন্তু পানি যখন বাইরে যাব তখন তো আবার যাত্রীদের চলাফেরার সমস্যা। এদিকে লঞ্চঘাটের সুপারভাইজার জানান, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংযোগ সড়কে সাময়িক কিছু বালুর বস্তা ফেলা হচ্ছে। ভবিষ্যতে যদি পানি আরো বাড়তে থাকে তো ঘাট ওখানে রাখা সম্ভব হবে না, ঘাট আরো এই দিকে উপর দিকে আনতে হবে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাট এলাকায় পানির উচ্চতা এখনও 7 ফুটের নিচে আছে। পানি আরও বাড়তে থাকলে লঞ্চঘাট সরিয়ে পাশের ফেরিঘাটের পন্টুনে সংযোজন করা হবে। আমাদের চিন্তা আছে যখন আরো পানি বাড়বে হচ্ছে আরএল 7.5-এর দিকে গেলে আমরা হচ্ছে পরবর্তীতে যে আরএলডি যে রোড আছে, রোডস অ্যান্ড হাইওয়ে, ওইখানে আমরা হচ্ছে পন্টুনটা শিফট করে নিয়ে আসবো। পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট দিয়ে পারাপার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার শত শত যাত্রী ও যানবাহন। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, যমুনার ভাঙনের কবলে পড়েছে জামালপুরের সরিষাবাড়ি।
এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিনুল ইসলাম কিসমত। মমিনুল, নদী ভাঙন এলাকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে উপজেলা প্রশাসন কি বলছে জানাবেন। তৃষা, আপনি যেমনটা বলছিলেন, গত এক সপ্তাহ যাবৎ জামালপুরের সরিষাবাড়ির যমুনা নদীর তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। এই ভাঙনের শত শত একর জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে যে সমস্ত কৃষকের এই জমিগুলি বিলীন হয়েছে তারা একেবারেই হতাশায় গ্রস্ত হয়ে গেছে। আপনি যেমনটা বলছিলেন যে সরিষাবাড়ি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আমি ইতিমধ্যে কথা বলেছি সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার, আমি কথা বলেছি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে। তারা আমাকে যেমনটি বলেছেন যে এখানে অতি দ্রুত তাদের এই ভাঙন ঠেকাতে যে ব্যবস্থা রয়েছে তারা কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে যেটি জানিয়েছে। তো আপনাকে যেটি জানিয়ে রাখি সেটি হলো ইতিমধ্যেই এই যমুনা যে তীব্র ভাঙন, সেই ভাঙনের কারণে ইতিমধ্যে সর্বশান্ত হয়েছে শত শত কৃষক। আমি দেখতে পাচ্ছেন যে এভাবেই প্রতিনিয়ত যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু এখন এখানে হুমকির মুখে রয়েছে একটি সরকারি আশ্রয়ন প্রকল্প, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল, মসজিদ, হ্যাঁ মসজিদ, মাদ্রাসা। তো এই যে ভাঙন, এই ভাঙনের রোধে এখন যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু এখন এই সমস্ত স্থাপনাগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মমিনুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয় পরবর্তীতে আমরা আবারও হয়তো যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, জামালপুর থেকে যমুনা নদীর ভাঙনের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মমিনুল ইসলাম কিসমত। 4 দশক ধরে ঢাকার ধামরাইয়ে অযত্নে পড়ে আছে 300 কোটি টাকায় নির্মিত একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশাল অবকাঠামো। ক্যান্সারে মৃত্যু হওয়া বাবার ইচ্ছায় জনসেবার উদ্দেশ্যে হাসপাতাল নির্মাণ শুরু করেছিলেন শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল, কিন্তু টাকার অভাবে থেমে যায় কাজ। এখন চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টিতে মেডিকেলটি চালুর দাবি এলাকাবাসীর। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ধামরাইয়ে 16 একরের বিশাল এই ক্যাম্পাসে হওয়ার কথা ছিল আধুনিক একটি হাসপাতাল। নির্মাণ করা হয় চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, দৃষ্টিনন্দন মসজিদ ও পুকুর। স্বপ্ন ছিল স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে সাধারণ মানুষকে, কিন্তু টানা 20 বছর কাজের পর আর্থিক সংকটে থেমে যায় নির্মাণ কাজ। শিল্পপতি ইউনুস খান ক্যান্সারে মারা যাওয়ার আগে সন্তানদের একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। বাবার ইচ্ছায় 1985 সালে হাসপাতালের কাজ শুরু করেন খান মোহাম্মদ ইকবাল। 2017 সালে খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই পরিত্যক্ত ক্যাম্পাস হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডা। এখন এই পরিত্যক্ত অবস্থার কারণে এই জায়গাগুলোতে বিভিন্ন এলাকার মাদকসেবীরা এখানে এসে দেখলাম মানে মাদক খাওয়ার একটা আড্ডাখানায় রূপান্তরিত হয়েছে। আমরা অনেক মেডিকেল কলেজ হাসপাতালও দেখছি, কিন্তু সেই তুলনায় এই হাসপাতালটা তার চেয়ে বড়। এইখানে যদি এই হসপিটালটা চালু থাকতো তাহলে শুধু ধামরাই না, সারা বাংলাদেশের মানুষ এখানে সেবা নিতে পারতো। বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিশাল একটা প্রজেক্ট, এত টাকার একটা প্রজেক্ট বা বিশাল একটা মহৎ কাজ, এই প্রজেক্টটা হচ্ছে অতি দ্রুত সচল করার জন্য। মেডিকেল কলেজ আছে, এটার ভিতরে একটা মসজিদ আছে, মসজিদটা চালু করলে আমাদের পক্ষে খুব ভালো হয়। মালিক পক্ষ বলছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা হাসপাতালের কাজ সম্পূর্ণ করতে চান। খান মোহাম্মদ ইকবাল উনি মারা যাওয়ার পরে জিনিসটা একটু অভিভাবকহীন হয়ে গেছে। যদি এটা করার জন্য কেউ উদ্যোগ প্রকাশ করে তাহলে পরে মোটামুটি ভাবে সে করতে পারবে। সেই ধরনের লোকের সাথে লোকেশনটা হয় নাই বিধায় এখনো করা হয় নাই। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, হাসপাতালটির উদ্যোক্তা পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে ব্যাপারে খোঁজখবর নিয়েছি, তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি আমরা। যদি সরকারিভাবে কোনো কিছু করা যায় তবে সেক্ষেত্রে আগে এটা যেহেতু ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তি পর্যায়ে নির্মাণের চেষ্টা করেছিলেন,
তারা যদি সম্মতি দেয় তাহলে আমরা এটা সরকারকে অ্যাপ্রোচ করব। এলাকার লোকজন মনে করেন হাসপাতালটি চালু করলে ধামরাই, সাভার, মানিকগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের বহু মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। পিন্টু হাজং, ৭১। ঢাকার ধামরাইয়ে 4 দশক ধরে অযত্নে পড়ে থাকা 300 কোটি টাকা নির্মিত বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামো নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, পড়ে থাকা অবকাঠামোর অবস্থা কেমন দেখছেন এবং এটি চালু না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? ধন্যবাদ তিশা। আমি এই মুহূর্তে রয়েছে ধামরাই উপজেলার যে চৌহাট ইউনিয়নের যে মেডিকেল কলেজ ভবনটি রয়েছে সেই ভবনের ভিতরে। যে আপনি যদি আমার পেছনে দেখেন, দেখতে পাচ্ছেন বিশাল যে মাঠ কিন্তু পড়ে রয়েছে, জঙ্গলে ভরা রয়েছে। বর্তমানে এই আপনি যেটা বলেছেন যে এটি চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলেছেন, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলছেন যে এই হসপিটালটি যিনি করার উদ্যোগ নিয়েছিলেন খান মোহাম্মদ ইকবাল, তিনি মারা যাওয়ার পরই এই হসপিটালের প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপরে তার যারা উত্তরসূরি রয়েছেন, তার 3টে ছেলে রয়েছেন, 2টি ছেলে অস্ট্রেলিয়াতে থাকেন আর একটি ছেলে ঢাকাতেই মার সঙ্গে অসুস্থ থাকার কারণে তারা মূলত এই প্রকল্পের কোনো উদ্যোগই নেয়নি। এখন তারা যেটি বলছেন, যদি সরকারি বা বেসরকারি পর্যায়ে কেউ তাদের সাথে এগিয়ে আসেন, যৌথ মালিকানায় তারা এটি চালু করতে ইচ্ছুক। বর্তমানে কিন্তু এটি মানুষের উপকারের বদলে কিন্তু বর্তমানে এই ভবনটির ভিতরেই কিন্তু মাদক সেবীদের একটি আড্ডাখানা হয়েছে। আমি এই বিষয়েও ধামরাই থানা পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে তারা এইখানে আগের তুলনায় বর্তমানে টহল বাড়িয়ে দিয়েছেন, যাতে করে এইখানে কোনো মাদক সেবন করতে না পারে, যেন কোনো অসামাজিক কার্যকলাপ না হয়। আমি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বর্তমানে তারা এই ভবনের জন্য আতঙ্কে রয়েছেন। ভবন গেসা যাদের বাড়িগুলো রয়েছেন, রাতে এইখানে বিকট শব্দ, তারা বিভিন্ন সময় ভয়ে আটকে ওঠেন। আর আমি এই বিষয়ে কথা বলেছিলাম ধামরাই উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছে আল মামুনের সাথে। তিনি যেমনটি বলছেন, ইতিমধ্যে তিনি এই ভবনটি পরিদর্শন করেছেন, সেই সাথে তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন দ্রুত যাতে এই ভবনটি চালু করা যায় সরকারি বা ব্যক্তি পর্যায়ে, সেই চেষ্টা কিন্তু তিনি চালাচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, যদি এই ভবনটি চালু হয়, ধামরাই সহ মির্জাপুর, সাভার, আশুলিয়া, মানিকগঞ্জের যে স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু চিকিৎসা সেবা পাবেন, উন্নত চিকিৎসা পাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তিশা। রাসেল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ধামরাই থেকে পরিত্যক্ত হাসপাতালের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ। কিডনি সমস্যা নিয়ে যেন আর ঢাকা যেতে না হয়, সেজন্য সকল উপজেলা হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। এই কথা জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি শুক্রবার মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী 6 মাসের মধ্যে দেশের সকল 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা হবে। তিনি আরও বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, সকল মন্ত্রণালয়ের কাজ হাতে নেওয়া হয়েছে। সেলাই মেশিন, হুইল চেয়ার দেয়ার সহ জনগণের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর। পরে উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন মন্ত্রী। মেডিকেল কলেজের জন্য অনুমতি দিয়েছে এবং কাজ শুরু হয়েছে। এবার ছাত্র ভর্তি হবে, সেই মেডিকেল কলেজে 50টা ডায়ালিসিস সেন্টার হবে, সিট হবে, বেড হবে, 50 জন রোগীকে একবারে ডায়ালিসিস করা যাবে। মিয়ানমারের আরাকান রাজ্য মংডু বুছিদং বোমা হামলার কোনো শব্দ শোনা যায়নি শুক্রবার সকাল থেকে। তবে গেল দুদিনের বোমার বিকট শব্দের আতঙ্ক এখনও ভর করে আছে টেকনাফ সীমান্তের বাসিন্দাদের। এখন তাদের মূল ভয় আবারও কখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্ত সিলগালা করা জরুরি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। মিয়ানমারের আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্যের মংডু বুছিডং ও কেয়াকতাও সহ
বিশাল এলাকার পুনরুদ্ধার এবং বেসামরিক প্রশাসন ও সামাজিক ব্যবস্থা ভেঙে দিতে দফায় দফায় বিমান হামলা করছে দেশটির জান্তা বাহিনী। খবর আসছে এ হামলায় শুধু রোহিঙ্গা নয়, রাখাইনরাও এলাকা ছেড়ে পালাচ্ছে। আর পাশের দেশের অস্থিরতা থেমে থেমে ভারী বোমার বিকট শব্দে আতঙ্কে সময় পার করছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। টেকনাফ সীমান্তের জনগণের মধ্যে অনেক হুমকির মুখে পড়ছে এবং তারা অনেক আতঙ্কের মধ্যে আছে। বোমার আবাস হয় তারপর আর গদ্দুয়ার পর্যন্ত আতঙ্কিত পরিবার পর্যন্ত। ডর লাগে, আবার ডর লাগে। রাত্রি দিন 24 ঘন্টা বোম মারছে। ক্যাম্পে রোহিঙ্গারাও ওপারের খবর রাখছেন প্রতিনিয়ত, কারণ তাদের অনেক স্বজন এখনও মিয়ানমারে থাকেন। তারা বলছেন সে দেশে থাকা রোহিঙ্গারা অনেক আগে থেকে মিয়ানমার থেকে পালাতে উদ্গ্রীব হয়ে আছে, সুযোগ পেলেই ঢুকে পড়তে পারে বাংলাদেশে। নিরাপত্তা বিশ্লেষক সাবেক কূটনৈতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামও জানান, মিয়ানমারে চলমান সংঘাতে বহু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে যাবে, যার কারণে সীমান্ত সিলগালা করা খুবই জরুরি। অবশিষ্ট যে রোহিঙ্গারা সেখানে আছে, বিশেষ করে আপনার সিটুয়ের উপকণ্ঠ থেকে শুরু করে এদিকে চক্ত, পক্ত, ইভেন রতিরং, বুতিরংয়ের দিকে অনেক এখনো পর্যন্ত রোহিঙ্গাদের অবস্থান আছে। তারাও হয়তো এই সংঘাতের কবলে পড়ে এখন আশঙ্কা দেখা দিচ্ছে তারা বাংলাদেশের দিকে আরও বেশি করে এখন ঢুকে পড়তে পারে। আর বিজিবি বলছে তারা সীমান্ত জুড়ে টহল বাড়িয়েছে, কঠোর দৃষ্টি রাখছে অনুপ্রবেশের সম্ভাব্য সব পয়েন্টে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। গত 2 বছরে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 1.5 লাখের মতো রোহিঙ্গা। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার পুষাখালী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড দক্ষিণ ছিলাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় তিনি এসব কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় 17 বছর ধারাবাহিকভাবে মাদক নিয়ন্ত্রণ করা হয়েছে। সেই মাদক বিএনপির কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তারা রক্ষা পাবে না। বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করবে, তাদের কাজে বাধা দেওয়ার সুযোগ নেই। থানার ওসিদের বলা আছে, মাদকের বিষয়ে কোনো সুপারিশ শুনবে না। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রায় 2 বছর ধরে নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। প্রশাসকদের মাধ্যমে কার্যক্রম চললেও 8 মাস ধরে স্থগিত চেম্বার নির্বাচন। ব্যবসায়ীরা বলেন, নির্বাচিত প্রতিনিধি না থাকায় তাদের অনেক সমস্যা তুলে ধরতে পারছে না। মহিদিদারের প্রতিবেদন। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গত প্রায় 2 বছর ধরে কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরা জানান, 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর তৎকালীন সভাপতি আত্মগোপনে চলে যান। পরে সদস্যদের দাবির মুখে শীর্ষ নেতৃত্ব পদত্যাগ করলে সংগঠনের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন থাকি সিলেট চেম্বারটা অরক্ষিত অবস্থায় আছে, মানে প্রশাসকের মাধ্যমে প্রশাসককে তো ব্যবসায়ী সমাজের কিছু করতে পারে না। দুর্ভাগ্যজনক হলে সত্যি যে আমাদের সিলেট চেম্বার অফ কমার্স অনেক দিন ধরে নির্বাচনবিহীন অবস্থায়, জনপ্রতিনিধি ব্যবসায়ীদের প্রতিনিধিবিহীন অবস্থায় পড়ে আছে। যেহেতু চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের সংগঠন, আমার মনে হয় বর্তমান সরকারি যিনি প্রশাসক আছেন ওনাকে বাদ দিয়ে যদি ব্যবসায়ী সংক্রান্ত যদি কাউকে প্রশাসকের নিয়োগ দেওয়া হয় তাহলে চেম্বার কোনটা সচল থাকবে। এর আগে 2025 সালের 4 আগস্ট চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 4 নভেম্বর ভোট গ্রহণের দিনও ঠিক করা হয়েছিল, কিন্তু 15 অক্টোবর কয়েকজন সাবেক পরিচালক সদস্যপদ পুনঃযাচাইয়ের আবেদন করলে বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত করে। সাবেক চেম্বার নেতারা বলছেন, সিলেট চেম্বার দীর্ঘদিন ধরে নির্বাচিত নেতৃত্ববিহীন থাকায় ব্যবসায়ীরা নানান সমস্যায় পড়ছেন। গণতান্ত্রিক সরকার, বর্তমান সরকারে যেভাবে ব্যবসা বান্ধব বাজেট ঘোষণা করেছে,
তো এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব সিলেট চেম্বারে একজন প্রাইভেট সেক্টর থেকে প্রশাসক দিয়ে আমি ব্যক্তিগতভাবে বলবো প্রশাসক নিয়োগ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য। চেম্বারের প্রশাসক বলেন, ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কাজ শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচনের তারিখ ঠিক করা হবে। ভোটার তালিকা যাচাই বাছাইয়ের যে নির্দেশনা আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেয়েছি, তার প্রেক্ষিতে আমাদের ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান আছে। কার্যক্রম সম্পন্ন হলেই আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন আহ্বান করব। অন্যদিকে চেম্বারের নির্বাহী সচিব জানান, নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি তাদের আছে। এখন পর্যন্ত প্রশাসকের মাধ্যমে চেম্বার পরিচালিত হচ্ছে। তো এখন আমরা আশা করছি আমরা মিনিস্ট্রি থেকে কোনো অর্ডার পেলেই, নির্বাচনের কোনো অর্ডার পেলেই আমরা নির্বাচন কার্যক্রম শুরু করে দেবো। 8 মাস ধরে ঝুলে থাকা চেম্বার নির্বাচনের জট কবে কাটবে তার নির্দিষ্ট উত্তর দিতে পারেনি কোনো কর্তৃপক্ষ। আল ইমরান, 71। বিদ্যুৎ সংকটের কারণে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে রাখা কাঁচা চামড়ার মান খারাপ হচ্ছে। ব্যবসায়ীরা বলেন, প্রচণ্ড গরমে একদিকে চামড়া নষ্ট হচ্ছে, অন্যদিকে গোডাউনে আলো না থাকায় ঠিকঠাক কেনা বেচাও করা যাচ্ছে না। গত কোরবানির পর দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের 30টির বেশি জেলা থেকে লবণযুক্ত চামড়া এই মোকামে বিক্রির জন্য আনা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে গুদামে। বুলবুল আহমেদের প্রতিবেদন। দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 34 জেলার লবণযুক্ত চামড়া বিক্রির জন্য আনা হয়েছে নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মোকামে। কিন্তু অতিরিক্ত গরম আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে পচে নষ্ট হচ্ছে চামড়া। এরই মধ্যে ছাগল এবং ভেড়ার 10,000 পিস চামড়া ফেলে দিয়েছেন ব্যবসায়ীরা। চামড়া এগুলো আমরা টাকা দিয়ে কিনছি, এই বিদ্যুৎ না থাকার কারণে এগুলো পচে গেছে এবং এগুলো আমরা ফেলে দিছি। চামড়া পচে যাচ্ছে গরমে, বিদ্যুৎ নাই তো, এখানে নাটোরে কোনো বিদ্যুৎ নাই তো। আমাদের ডিসি সাহেব মহোদয় বলেছিলেন পল্লী বিদ্যুতের জিএম সাহেবকে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ 1 মাস অন্তপক্ষে চামড়া বাজারে দেওয়ার জন্য, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা যে জিনিসটা পাচ্ছি না। ব্যবসায়ী আর ট্যানারি প্রতিনিধিরা জানান, গুদামগুলোতে অন্ধকার থাকার কারণে মান চিহ্নিত করে চামড়া কেনা যাচ্ছে না। আর চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদের পরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি পল্লী বিদ্যুৎ সমিতি। ডিসি সাহেব এবং সবাই মিলে, বিদ্যুতের লোকজন মিলে সবাই বলছিল যে আমাদের 1 মাস কোনো প্রকারে কারেন্ট যাবে না, বিদ্যুৎ যাবে না। এখন বিদ্যুৎ তো আমাদেরকে এখানে থাকেই না। অন্ধকারে কেউ মাল দেখতে চায় না, আর অন্ধকারে চামড়া যাচাইটা হয়ও না। এখন যে আমাদের পরিস্থিতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দায়ভার কে বহন করবে? জানি না পল্লী বিদ্যুৎ এরকম কেন করছে। জানার পরও যে চামড়া পচনশীল চামড়া, এদের বহু চামড়া পচে গেছে, যেমন ভেড়ার চামড়া। এদিকে চামড়া মোকামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক। যেটা বিদ্যুৎ দিচ্ছে 20 ঘন্টার উপরে বিদ্যুৎ পাচ্ছে ওনারা, কিন্তু 5-6 ঘন্টা পাচ্ছে, 20 ঘন্টা পাচ্ছে না, এটা সত্য। বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যেই জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। এবছর 10 থেকে 12 লাখ পিস চামড়া নাটোরের চক বৈদ্যনাথ মোকাম থেকে সংগ্রহের আশা করেছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। নাটোরে তীব্র বিদ্যুৎ সংকট ও চক বৈদ্যনাথ আড়তে রাখা কাঁচা চামড়ার পচে নষ্ট হওয়ার বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, চামড়ার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন এখন এবং এ বিষয়ে শ্রমিক ও ব্যবসায়ীরা কি বলছেন? আসলে এই নাটোরের যে চক বৈদ্যনাথ মোকাম, সেটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম। এই মোকামে কিন্তু বিশেষ করে ঢাকার যে পোস্তাগোলার চামড়ার মোকাম, তারপরেই কিন্তু এই নাটোরের চামড়ার মোকাম এটি কিন্তু বৃহত্তর। তো এই মোকামের যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা শ্রমিক রয়েছেন বা অন্যান্য স্টেক হোল্ডার রয়েছেন, তারা বলছেন যে তীব্র গরমে তারা কাজ করতে পারছেন না একদিকে, আর একদিকে তারা প্রচণ্ড সমস্যার মুখে পড়ছেন বিদ্যুৎ না থাকার ফলে। ঢাকার যে ট্যানারির মালিকরা বা তাদের যে প্রতিনিধি, তারা কিন্তু এই চামড়া ঠিক মতো দেখতে পাচ্ছেন না। বিশেষ করে এবছর যে চামড়ায় লাম্পি স্কিন,
যেটাকে স্থানীয়ভাবে করোনা বলছে। তো সেই ধরনের রোগ থাকার ফলে কিন্তু এগুলো ট্যানারি মালিক বা তাদের প্রতিনিধিরা না দেখে কিনছেন না। তো আমরা এই সকালবেলা নাটোরের যে মোকাম, ঢাকার বাইরে দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম, এই নাটোরের চকবদ্রনাথ মোকাম, সেখানে রয়েছি। সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মোকামগুলো এখনো খোলা হয়নি সকালের কারণে। তো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই মোকামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি ছিল জেলা প্রশাসন এবং পল্লী বিদ্যুৎ সমিতির, কিন্তু তারা কিন্তু সেটি করতে পারছেন না। দেশে যেহেতু বিদ্যুতের সংকট রয়েছে সে কারণে কিন্তু সারা দেশে লোডশেডিং হচ্ছে। সে বিষয়টি তারা বলছেন যে এ কারণে তারা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ এখানে করতে পারছেন না। তবে এই চামড়া শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এখানকার ব্যবসা বলছেন নাটোরের পল্লী বিদ্যুৎ সমিতি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা যে এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যাতে রাখা যায় সে বিষয়ে তারা কাজ করবেন। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তাদের বেশ কিছু চামড়া ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বিশেষ করে ভেড়া এবং ছাগলের চামড়া, সেগুলো তারা ফেলে দিয়েছেন এবং বাকি চামড়াগুলো যাতে নষ্ট না হয় তার জন্য তারা আবেদন করেছেন এবং তারা বলছেন দুই সপ্তাহ হলেই তারা কিন্তু এই চামড়াগুলো ঢাকায় পাঠাতে পারবেন এবং তাদের এই সংকট থাকবে না। তিশা। বুলবুল আহমেদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, নাটোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। চট্টগ্রামের বাজারে কিছু সবজির দাম কমলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের। বেশিরভাগ সবজি এখনও বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। বাড়তি চাল, আটা ও ময়দার দাম। তবে কিছুটা দাম কমেছে ডিম ও মুরগির। আর ক্রেতাদের অভিযোগ, বাজারে মূল্য তালিকা না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিচ্ছেন। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন বাজারে কিছুটা কমেছে সবজির দাম, তবে মধ্যবিত্তের জন্য বাজারে এখনো স্বস্তি নেই। বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 থেকে 180 টাকায়। ঝিঙ্গা, করলা ও কাঁকরোলের দাম 80 টাকা। পটল, ঢেঁড়স ও বরবটি বিক্রি হচ্ছে 60 টাকায়। আর লাউ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকায়। পটল 50 টাকা করে কেজি, পেঁপে 50 টাকা, লাউ 50 টাকা, বরবটি 60 টাকা। যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি পড়তে হবে, সামনে পড়তে হবে, শরীরে আপনার সরবরাহ বাড়বে। সরবরাহ বাড়লে আপনার এই সবজির দাম কমে যায়। তবে কমেছে মুরগি ও ডিমের দাম। ডজন প্রতি 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 20 টাকা। এছাড়া দেশি মুরগির দাম 20 টাকা কমে বিক্রি হচ্ছে 680 টাকায়। দেশি মুরগি 680, আর সোনালী মুরগি 340, ব্রয়লার মুরগি 170। লাল ডিম 120 টাকা, এখন 110 টাকা। সাধারণ ছিল 110 টাকা, এখন 100 টাকা। এদিকে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও এখনো কমেনি সামুদ্রিক মাছের দাম। রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। বড় আকারের মাছের ক্ষেত্রে দাম আরও বেশি। মাংসের বাজারেও তেমন পরিবর্তন নেই। গরুর মাংস, হাড় সহ বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 টাকায়, আর রানের মাংস 950 টাকা। রুই মাছ হচ্ছে আপনার 450 থেকে 500 টাকা এরকম বিক্রি হয়, এটা দেশি মাছ। আর যদি বাইরেরগুলো হয় তাহলে এগুলো একটু দাম রেট কম আছে। সিনার মাংস বেচতেছে 800 850 টাকা করে, কেননা এখন তো ইন্ডিয়ান গরু আর তারপর বার্মার গরু আসে না, তো এই জন্য আমাদের দেশের গরু এগুলো এখন বিক্রি করতেছে আর কি। এছাড়া আদা ও রসুনের দাম কিছুটা কমলেও বেড়েছে আটা, ময়দা ও চালের দাম। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা, রসুন 120 টাকা এবং আদা 130 টাকা কেজি দরে। এই সপ্তাহে এসে আপনার আদা পার কেজি 10 টাকা কমছে, রসুন পার কেজি 10 টাকা কমছে। পেঁয়াজ গত সপ্তাহের মতো আছে 30 থেকে 35 টাকা, 40 টাকার মধ্যে ভালো মানেরগুলো। যেগুলো ছিল আপনার 2120, ওগুলো এখন 2000 টাকার মতো চলতেছে 25 কেজির দাম। প্রায় 4 টাকা 5 টাকা করে বাড়ছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় অনেক বিক্রেতা নিজেদের মতো করে দাম নির্ধারণ করেছেন। মূল্য তালিকা বা কিছুটাই তো দেখতেছি না বাজারে। আমরা উপরের দিকেও যাইতে পারছি না, নিচের দিকেও যাইতে পারছি না, এখন চাপে আছি আমরা। কিছু পণ্যের দাম কমলেও বাজারে এখনো পুরোপুরি স্বস্তি নেই। কার্যকর বাজার মনিটরিং আর মূল্য নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। সবজির দাম বাড়ছে বগুড়ার পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টির বাজারে সবজির সরবরাহ কমেছে। প্রত্যেক সবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। তবে খরচের বিপরীতে ভালো দাম পাওয়ায় খুশি প্রান্তিক চাষি। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন।
কয়েক সপ্তাহের টানা বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদনকারী অঞ্চল বগুড়ায়। মাঠে নষ্ট হয়েছে বহু ফসল, ব্যাহত হয়েছে উৎপাদন। এর সরাসরি প্রভাব পড়েছে উত্তরের মহাস্থান সবজির হাটে। বগুড়া অঞ্চলের সবজি প্রতিদিন চলে যায় দেশের নানা প্রান্তে। শুধু মহাস্থান বাজার থেকে দৈনিক 40 থেকে 50 ট্রাক সবজি দেশের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অঞ্চলে সরবরাহ করা হয়। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে সেই সরবরাহ এখন নেমে এসেছে অর্ধেকে, যে কারণে প্রতিটি সবজির দাম বেশি। খরচ আমার টোটালে পড়ছে 3300 টাকা 13 শতক মাটি, এবং 4000 টাকা বর্তমানে বিক্রি করছি। এরকম থাকলে কৃষক খুব একটা লাভবান হবে না। মোটামুটি আমার মতে 70 থেকে 80 টাকা বাজার যদি থাকে তাহলে কৃষক একটা লাভবান একটা হবে, মোটামুটি একটু হবে। আর ফলন মোটামুটি ভালো, আল্লাহর রহমত। দাম বেচছি 600 টাকা মন। আরও যদি কিছু দাম পাইতাম তাহলে আমাকে পোষাইতো। এদিকে কৃষকরা বলছেন, দুর্যোগের মধ্যে যারা ক্ষেত বাঁচাতে পেরেছেন তাদের লাভ হয়েছে। আল্লাহর রহমতে ভালোই দাম পাওয়া যাচ্ছে আর কি, ভালো রায় জ্বালা, ভালো ফসল ভালো হচ্ছে। 14 শতক লাগাছি বাবা, আর মোটামুটি খরচের টাকা উঠিছে, এখন লাভত আছি। এই দাম নিয়ে খুচরা ব্যবসায়ীরা জানান, বছরের এই সময় এরকম দাম খুবই স্বাভাবিক। পটল আপনার পাইকারি হচ্ছে 600-700 টাকা মন, আমরা ওই পাল্লা 100 2 কেজি 50 ভাবে বিক্রি করতেছি। করলা আপনার 1200 টাকা বাজার, ওই আমরা 170-80 টাকা পাল্লা বিক্রি করতেছি। বেগুন কেনা 40 টাকা কেজি, বিক্রি হচ্ছে 45-50 টাকা কেজি। আর তরি কেনা 800 টাকা মন, বিক্রি হচ্ছে আপনার 25 টাকা কেজি 30 টাকা কেজি। এদিকে বাজারের কোনো কৃত্রিম সংকট বা সিন্ডিকেটের কথা উড়িয়ে দিয়েছেন পাইকাররা। তাদের মতে সরবরাহ ও চাহিদা স্বাভাবিক নিয়মে বাজারে এই সাময়িক মূল্য বৃদ্ধি। কোনো সিন্ডিকেট বা আদার্স কোনো এই কাঁচামালের এখানে নাই। একটাই সমস্যা, সেটা হলো ওয়েদার কারণে ফসল যেটুকু হয়েছে তার অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। SM আবু সাইদ, 71, বগুড়া। 30টি পণ্য নিয়ে AI মডেল তৈরি করে বাজারের নজরদারি প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপান্তর করার জন্য কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেটের সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, নজরদারি নিশ্চিত হলে ভোজ্য তেলের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা সরকার ভাববে। এ সময় তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে রপ্তানি নিম্নমুখী, তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও রপ্তানি বাড়বে। পাশাপাশি রপ্তানি বৃদ্ধির জন্য জ্বালানি সংক্রান্ত কারণে যত শিল্প কারখানা সমস্যায় আছে সেগুলো 24 ঘন্টা সচল করতে কাজ করছে সরকার। জ্বালানি সংক্রান্ত কারণে যে সমস্ত শিল্প কলকারখানা সমস্যার মধ্যে আছে, সরকার সচেষ্ট আছে যত দ্রুত সম্ভব আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাই নিশ্চিত করে ফ্যাক্টরিগুলি যেন 24 ঘন্টা চলতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে আগামীকাল থেকে উপকূলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে ঢাকা, রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। এর মধ্যে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত চলছে। শারমিন নিরাজ প্রতিবেদন। আষাঢ় মাস শেষ হতে চললেও কিন্তু টানা বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে 5 জুলাই থেকে উপকূল অঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে। ভারী না হলেও ঢাকা, রাজশাহী বিভাগের কিছু জেলায় বৃষ্টি ঝরলেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। সাগরে যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমরা সাগরে অলরেডি আমাদের যে সমুদ্র বন্দরগুলো আছে এখানে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি। এবং এই লঘুচাপের প্রভাবে লঘুচাপটা হয়তো পরবর্তীতে ইন্টেন্সিফাই করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ পর্যন্ত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। আগামী 5 তারিখ থেকে সারা দেশেই মোটামুটি বৃষ্টির একটা বড় সম্ভাবনা রয়েছে এবং হয়তো আগামীকালকে আমরা একটা ভারী বর্ষণের সতর্ক বার্তা দিয়ে থাকতে পারি। বিশ্ব আবহাওয়া সংস্থার রিপোর্টে বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনের মারাত্মক বদল বা এল নিনো নিয়ে সতর্ক করা হচ্ছে।
এল নিনোর প্রভাবে বিশ্বের অধিকাংশ দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। বাংলাদেশেও এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হচ্ছে। এরই কিছুটা প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের কিছুটা প্রভাব মিলিয়েই আমাদের এখানে যে মৌসুমি বায়ু বা এই বর্ষাকালে যে বৃষ্টির পরিমাণটা থাকে, স্বাভাবিক যে বৃষ্টিপাত, তার চেয়ে আমরা তুলনামূলক এই বছরে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এল নিনো নিয়ে বাংলাদেশে খুব বেশি আতঙ্কিত হবার মতো কিছু দেখছেন না এই বিশ্লেষক। সূর্য যেহেতু আমাদের মাথার উপরে থাকে। শারমিন নীরা, ৭১, ঢাকা। দর্শক, বঙ্গোপসাগরে লঘুচাপ ও আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন রাঙামালি থেকে আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি তিশা, আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, নদ নদীর অবস্থা শান্ত রয়েছে, তবে গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে, যার কারণে মাছ ধরা যে ট্রলারগুলো ছিল সেগুলো উপকূল তীরবর্তী ঘাটে এসে অবস্থান নিয়েছে অনেক ট্রলার। তবে এখনো দুই একটি ট্রলার গভীর সাগরে বিচরণ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনাকে যদি আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাই যে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কোথাও মেঘাচ্ছন্ন, এমন পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এবং আবহাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে, এটি ঘনীভূত হতে পারে এমনটি তারা বলছে, যার কারণে পায়রা সহ 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং নদী বন্দরের জন্য দেয়া যে আবহাওয়ার পূর্বাভাস, আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত পটুয়াখালী সহ যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদী বন্দরের জন্য এই সতর্ক সংকেত দেয়া হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি যদি বলি যে এই লঘুচাপটি ঘনীভূত হতে পারে এমনটি কিন্তু আবহাওয়া অফিস বলছে, এবং সেই সঙ্গে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এমনটিও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে আপনাকে তিশা বলে রাখি যে আসলে কিছুদিন আগেই 58 দিন নিষেধাজ্ঞা শেষ হয়েছে, জেলেরা অনেক আশা নিয়ে সমুদ্রে নেমেছিলেন, কিন্তু এই যে লঘুচাপের প্রভাবে সাগর ফুঁসে উঠেছে, যার কারণে তাদেরকে কিন্তু আবার তীরে ফিরে আসতে হয়েছে। এর ফলে কিন্তু তাদের জীবিকায় এক ধরনের প্রভাব পড়েছে। এটি ছিল আসলে আমার কাছে সবশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে। তিশা। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আবহাওয়ার খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান। বিধবা 2 নারীর ভাঙা ঘরে মানবেতর জীবনযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই 2 নারীকে দেখতে গিয়ে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। শুক্রবার বিকেলে গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের বাসিন্দা আলেকজান ও শহরবানুর বাড়িতে পরিদর্শনে যান ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় তিনি বলেন, শুধু ধামরাই নয়, ঢাকা জেলার মধ্যে যারা মানবেতর জীবনযাপন করবে তাদের পাশে ঢাকা জেলা পরিষদ থাকবে। খুব দ্রুত 2 জনকে টিন শেড পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, যারা মেধাবী শিক্ষার্থী রয়েছে, টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, তাদের পাশেও জেলা পরিষদ থাকবে বলে জানান তিনি। শুধুমাত্র আজকে মায়ের বাড়িতে নয়, এইভাবে ঢাকা জেলার যেখানেই আমাদের কোনো অসহায় মা বোন থাকবে তাদের আমি পাশে থাকবো ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে। যারা মেধাবী ছাত্রছাত্রী আছে, অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না, তাদের পাশে থাকবো। চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাজুয়েশন অনুষ্ঠান হয়েছে। শুক্রবার নগরের একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, নৃত্য এবং ভিন্ন সৃজনশীল উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। একই সঙ্গে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে আলোকিত করার মাধ্যমে দেশকেও আলোকিত করতে হবে। নেত্রকোনার দুর্গাপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার বিকেলে পথ পাঠাগারের আয়োজনে কুমার
দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি হলরুমে এই প্রতিযোগিতা হয়। 3টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অঙ্কন করে রবীন্দ্র নজরুলের প্রতিকৃতি ও প্রাকৃতিক দৃশ্য। পরে এক আলোচনা সভায় অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের 2 উজ্জ্বল নক্ষত্র। তাদের অবদান কেবল সাহিত্য ও শিল্পকে সমৃদ্ধ করেনি, বরং আমাদের জাতীয় চেতনা ও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এই 2 কবির সাহিত্য ও শিল্পকর্ম চর্চা করার আহ্বান জানান অতিথিরা। আলোচনা শেষে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।